নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে ছবিটা আমি দেখলাম। এবার এই কাহিনীর মধ্যে তিনটি টাইম লাইন দেখানো হয়েছে। একটি হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেবের সময়কাল, আরেকটি নটি বিনোদিনীর সময়কাল, আরেকটি বর্তমান সময়কাল। এবং তিনটি টাইম লাইনে নন লিনিয়ার ভাবে পরিচালক আমাদের সফর করিয়েছেন এই পুরো ছবি জুড়ে। চৈতন্যদেবের সময়, চৈতন্যদেবের যখন বিবাহ হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার সাথে, সেইটি দিয়ে এই ছবি শুরু। তারপরে চলে আসছে বর্তমান সময়, যেখানে দেখছি একজন বাংলা ছবির সুপারস্টার পার্থ সারথী ওরফে পার্থ, যে ভূমিকা অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তাকে নিয়ে একটি ছবি তৈরি করছেন ঈশা সাহা। চৈতন্যদেবের জীবনী নিয়ে সেই ছবিটি তৈরি হচ্ছে। শেষটি তিনি 3-4টি এন্ডিং শুট করে রাখছেন এডিটিং টেবিলে বসে, যেইটি তার মনে হবে সেই অনুযায়ী তিনি ছবিতে ব্যবহার করবেন। এইটি ঈশা সাহা এই ছবিতে বলেছেন। ছবির মধ্যে ছবি। অন্য টাইমলাইনটি হচ্ছে নটি বিনোদিনীর সময়ের, যেখানে ব্রাত্য বসু অভিনয় করেছেন গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায়। নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রামকৃষ্ণ দেবের ভূমিকায় অভিনয় করেছেন পার্থ ভৌমিক। এছাড়াও আছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, আরো অনেকে। এবং একটা সময় একটা দৃশ্যে আমরা দেখতে পাই বিভিন্ন টাইম লাইনের সব চরিত্ররাই একসাথে পুরীর সৈকতে দাঁড়িয়ে আছে। তারা সবাই খুঁজছেন চৈতন্যদেবের অন্তর্ধানের রহস্য। কিন্তু অন্তর্ধানে কি হয়েছিল সেইটা পরিচালক এখানে বলেননি। ইনফ্যাক্ট এই ছবিটি করবার জন্য চৈতন্যদেব সম্পর্কে কোনো গুরুতর রিসার্চ করাই হয়নি। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে তারা যে উত্তর দেবেন, যেটা জনমানুষের জানে, সেই রকমই কিছু তথ্য, সেই তথ্য অবলম্বনে তৈরি কিছু দৃশ্যাবলী আমরা চৈতন্যদেবের জীবনটি যখন দেখানো হয়েছে এই ছবিতে, সেইটিতে আমরা দেখেছি। আলাদা কোনো রিসার্চ নেই। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। আমি ভেবেছিলাম যে একটি বিখ্যাত ধাঁধা আছে, অদ্বৈত আচার্য, অদ্বৈত সিংহ যাকে বলা হতো, যাকে চৈতন্যদেব অনেক সময় ভালোবেসে বলে রাখতেন নারা, সেই অদ্বৈত আচার্য চৈতন্যদেব সম্বন্ধে, চৈতন্যদেব তখন নীলাচলেই অবস্থান করছেন, মর্তলীলা সমাপন বা অন্তর্ধানের সময় কিন্তু এসে গেছে। সেই সময় ভক্ত জগদানন্দ পণ্ডিত তিনি নবদ্বীপে গিয়েছিলেন। অদ্বৈত আচার্যর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং অদ্বৈত আচার্য মহাপ্রভুকে একটি তরজা পাঠিয়েছিলেন জগদানন্দ পণ্ডিতের মাধ্যমে। সেই তরজার 4টি লাইন আপনাদেরকে আমি বলছি। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এইটি যখন স্বয়ং মহাপ্রভু শুনেছিলেন, তিনি স্মিত হেসেছিলেন এবং সম্মতি জানিয়েছিলেন। কিন্তু মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত স্বরূপ দামোদর তিনি পাশেই ছিলেন। স্বরূপ দামোদর এর অর্থ মহাপ্রভুর কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন যে তুমি তো জানো অদ্বৈত আচার্য আগম শাস্ত্রে তিনি পারঙ্গম, দেবতার আবাহন বিসর্জন দুইটি তাঁর জানা আছে। কোনো একটি বিষয় তিনি ইঙ্গিতে জানাতে চেয়েছেন। এই সাংকেতিক যে ভাষা, তরজা, ধাঁধা, যেটাই বলুন, সেইটার উল্লেখ কোনোভাবে এই ছবিতে থাকবে। তো দেখলাম না, নেই। এই ছবিতে চৈতন্যদেব সম্পর্কে বিশদে গবেষণা করাই হয়নি, একেবারেই হয়নি। যে কারণে ছবিটি দেখে আমি যার পরনাই হতাশ হয়েছি। ইন্দ্রনীল সেনগুপ্তকে যে ভূমিকায় নেওয়া হয়েছে, স্টারের ভূমিকায় তিনি অভিনয় করছেন, সেটা ঠিক আছে। কিন্তু চৈতন্যদেবের ভূমিকায় যখন তিনি অভিনয় করছেন, তাকে একেবারে মানাচ্ছে না। বরং তার চেয়ে বেটার লেগেছে নবাগত দিব্যজ্যোতি দত্তকে। তিনি চেষ্টা করেছেন, কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্ত চাইতে বেটার লেগেছে। যখন মহাপ্রভু সম্বন্ধে আমরা পড়ছি বা জানছি, তার যে ডেসক্রিপশন, তার যে বর্ণনা আমরা পড়ছি, সেইটার সাথে মেলাটা খুবই কঠিন। নিত্যানন্দ প্রভুর ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। তার অভিনয় যে আলাদা কিছু খুব একটা লেগেছে তা নয়। ঈশা সাহার অভিনয় বেশিরভাগ দৃশ্যে
কিরকম একটা অদ্ভুত ভাবে তিনি কথা বলে গেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি অটোগ্রাফে ইন্দ্রনীল সেনগুপ্ত ছিলেন, সেখানে তিনি অভিনয় করেছিলেন একজন স্ট্রাগলিং ডিরেক্টরের ভূমিকায়, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন অরুণ চ্যাটার্জি মানে সুপারস্টারের ভূমিকায়। সেই ছবিটি তৈরি হয়েছিল নায়ককে ট্রিবিউট জানিয়ে, আর এইখানে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছেন সুপারস্টারের ভূমিকায়, আর ডিরেক্টরের ভূমিকায় আছেন ঈশা সাহা। ঈশা সাহা এবং পার্থ মানে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখানো হয়েছে তারা একে অপরের প্রেমে একেবারে পাগল, কিন্তু পার্থ একজন ম্যারিড। পার্থ স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি, এবং সেটের মধ্যেই স্ত্রীর সাথে তার একটা গোলমাল হয়। এরপরে কি হলো জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। এই ছবিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যাকে নিয়ে এই ছবি, যদিও সেই অধ্যায়টি অত্যন্ত কম, দৈর্ঘ্য অনেক কম, এবং যেটা আগেই বললাম যে গবেষণা প্রপারলি করা হয়নি, চৈতন্য দেবের জীবনী। এবং 3টি টাইম লাইনেই অনেক চরিত্রে একই অভিনেতারা বারবার অভিনয় করেছেন। সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, এরা বারে বারে অভিনয় করেছেন, কখনো রাজার চরিত্রে, কখনো ডিরেক্টরের ক্রিউ মেম্বার হিসেবে ইত্যাদি ভূমিকায়। এইবার আসি নটি বিনোদিনীর জীবনের যে অংশটি দেখানো হয়েছে। চৈতন্যদেবের অন্তর্ধান সংক্রান্ত একটি নাটক মঞ্চস্থ করতে চলেছেন গিরিশচন্দ্র ঘোষ, এবং সেইখানে চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করছেন নটি বিনোদিনী। এইটি দেখানো হয়েছে। এইবার সেইটা নিয়ে নটি বিনোদিনীর প্রতি যে অন্যায়, অবিচার ইত্যাদি সেইগুলোর প্রসঙ্গ তো আসবেই। স্টার থিয়েটারের জন্য তিনি টাকা জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু তার নামে সেই মঞ্চটির নামকরণ করা হলে মানুষ গ্রহণ করবে না, সেই জন্য স্টার নাম দেওয়া হয়েছিল, বি থিয়েটার দেওয়া হয়নি। এবং গিরিশ ঘোষ বলেছিলেন যে তুই তো হলি আসল স্টার। তবে এখন যে স্টার থিয়েটারের নাম পাল্টে বিনোদিনী থিয়েটার করা হয়েছে, এইটি কিন্তু অনেক পরে করা। আসল স্টার থিয়েটার ছিল বিডেন স্ট্রিটের ক্রসিং এ, রাস্তা সম্প্রসারণের সময় ইংরেজ আমলে সেইটি ভাঙা পড়েছিল। সেই স্টার থিয়েটারের আর কোনো অস্তিত্ব নেই, এইটি পরে করা। কারণ এইটার নাম নতুন করে পাল্টে বিনোদিনী থিয়েটার করা হয়েছিল বিনোদিনী ছবিটির মুক্তির সময়, কিন্তু এখানে রামকৃষ্ণ দেবও যাননি, বিনোদিনীও কোনোদিনও অভিনয় করেননি। এখানে পার্থ ভৌমিক অভিনয় করেছেন রামকৃষ্ণ দেবের ভূমিকায়। অভিনয়টা তিনি খারাপ করেননি এই ভূমিকায়। প্রাত্য বসু অভিনয় করেছেন। এবার গিরিশ ঘোষ দাড়ি অনেক সময় রাখতেন, অনেক সময় দাড়ি তিনি কাটতেনও, কিন্তু দুজনের মেকআপ, দুজন মানে আমি বলছি রামকৃষ্ণ দেবের মেকআপ এবং গিরিশ ঘোষের মেকআপ এতটাই এক হয়ে গেছে, কখন কে কোন চরিত্রে অভিনয় করছেন সেটা বোঝা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। এই ছবির সুরকারের দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির গানগুলো ছবিকে গতি দেয়নি, গতি কমিয়ে দিয়েছে। অনেক সময় মনে হচ্ছিল যাদেরকে অভিনয় নেওয়া হয়েছে প্রত্যেককে গুরুত্বপূর্ণভাবে অভিনয় সুযোগ দেওয়ার জন্য যেন একটি করে গান দেওয়া হয়েছে, দৃশ্যাবলী বানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং দৈর্ঘ্য তো অনেকটাই বেশি, দৈর্ঘ্য অনেকটা কম হতে পারত। বিশেষত বিনোদিনীর জীবনের যে অংশ দেখানো হয়েছে অনেক অংশই বাদ দেওয়া যেতেই পারত। চৈতন্যদেবকে নিয়ে ছবি, এই ছবির কথা ভাবলে বাঙালি তো আবেগ তাড়িত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুরো ছবি দেখতে গিয়ে আমি সেরকম কোনো আবেগ অনুভব করলাম না। আমার ধারণা ছিল যে ছবিটি যতই খারাপ হোক, স্বয়ং চৈতন্যদেবকে নিয়ে ছবি, চৈতন্যদেবকে কেন্দ্র করে এই ছবি, সেই জন্য ছবি তো দেখতে গিয়ে আমি আবেগতাড়িত হবই, কিন্তু একেবারেই হলাম না আবেগতাড়িত। আর এন্ডিংটা কি আমি বলবো না, কিন্তু এন্ডিংটা আমার মনে হয়েছে আরো অনেক অন্যরকম হতে পারত। একটি ড্রাস্টিক ডিসিশন দেখানো হয়েছে, যেটা হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় ছিল না। শেষে একটি গান আছে, যে গানটি কবির সুমন তৈরি করেছেন। সে চলে গেলেও এই গানটা তিনি বহু বছর ধরেই গান, সেই গানটি এই ছবিতে ব্যবহৃত হয়েছে। সেই গানটি শুনলেই আপনার মনে পড়বে সখী ভাবনা কাহারে বলে এবং ও যে মানে না মানা, এই দুটি রবীন্দ্রসঙ্গীত থেকে প্রবল ভাবে অনুপ্রাণিত হয়ে এই গানটি তৈরি হয়েছে। এক্ষেত্রে সিনেমাটা সম্পর্কে বলা যায় লহ গৌরাঙ্গের নামটাই নেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে গৌরাঙ্গকে আত্মস্থ করা হয়নি। লহ গৌরাঙ্গের নাম রে এই ছবিটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।